ঘটনাটা ১৯৪৭ সালের। গ্রামের এক প্রভাবশালী আর ধনী পরিবারের বউ ছিল লাস্ত্রী, যাকে দেখলে মনে হতো তার জীবনে কোনো অভাব নেই। কিন্তু এই হাসি খুশি চেহারার আড়ালে লুকিয়েছিল এক গভীর শূন্যতা। বিয়ের এতদিন পরেও তার কোলে কোনো সন্তান আসছিল না। সমাজ আর পরিবারের অপবাদ থেকে বাঁচতে এবং বংশের উত্তরাধিকারী পাওয়ার আশায় লাস্ত্রী এক ডাইনির কাছে গিয়ে খোদ শয়তানের সাথে চুক্তি করে বসে। শর্ত অনুযায়ী লাস্ত্রীর যমজ কন্যা সন্তান তো হয়, তবে যার একটা দেখতে মানুষের মতো সুন্দর হলেও অন্য একটা বাচ্চা জন্মায় মারাত্মক বিকৃত আর ডাইনির মতো দেখতে, যেটা ছিল শয়তানেরই অংশ। জমিদার সোজিম্যান রাগে ভয়ে সে বিকৃত বাচ্চাটাকে জন্মের পরপরই খঞ্জর দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিন্তু আসল খেলা শুরু হয় যখন সেই মৃত বাচ্চার আত্মা গ্রামে ফিরে আসে এক ভয়ানক ডাইনির রূপ ধরে। কিন্তু কেন সে ফিরে এলো, আর কেনই বা সে এক এক করে পুরো গ্রামের সকল বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করলো, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার এক সত্য লোককথা অবলম্বনে তৈরি দুর্দান্ত হরর মুভি সুমালা। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক ইন্দোনেশিয়ার সেই ভয়ানক গ্রামে। গল্পের শুরুটা হয় ১৯৭৬ সালে সেমারাং গ্রামের জারুগং মার্কেট থেকে। সেখানে আমরা কিছু বাচ্চাকে খড় দিয়ে বল বানিয়ে ফসলের মাঠে খেলতে যেতে দেখি। ঠিক তখনই আবদি নামের একটা ছেলের বাবা ঘর থেকে বেরিয়ে এসে তাকে বলেন যেন সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়ি ফিরে আসে। আবদিও বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর সে সারা বিকেল বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করতে থাকে। কিন্তু সন্ধ্যা নামতেই বাকি সব বাচ্চারা একে একে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। চারপাশ দ্রুত অন্ধকার হয়ে আসছিল, কিন্তু আবদি আর তার বন্ধু ত্রিশের আরো কিছুক্ষণ খেলার ইচ্ছে ছিল। খেলতে খেলতেই হঠাৎ তাদের বলটা ফসলের ক্ষেতের একদম মাঝখানে গিয়ে পড়ে। আবদি তখন ত্রিশকে বলে বলটা না হয় কাল সকালে এসে খুঁজে নেওয়া যাবে, কিন্তু ত্রিশ তখনই বলটা চায়। তাই সে আবদিকে সাথে নিয়ে ঘন ফসলের ক্ষেতের ভিতরে ঢুকে পড়ে। বল খুঁজতে খুঁজতে চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, কিন্তু বলের কোনো পাত্তা মেলে না। আবদি আবারও বলে যে তাদের এখনই ফিরে যাওয়া উচিত, কিন্তু ত্রিশ বল ছাড়া যাবেই না। ঠিক তখনই তাদের মনে হয় ফসলের মাঝখানে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা যখন গুটি গুটি পায়ে সেই দিকে এগিয়ে যায়, দেখে ক্ষেতের মাঝে একটা অদ্ভুত ডাইনির মতো দেখতে ছোট মেয়ে ত্রিশের বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে অমন ভয়ানক অবস্থায় দেখার পরেও ত্রিশের যেন কোনো হুঁশ ছিল না। তার শুধু নিজের বলটাই চাই। সে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে, যেন মেয়েটি তাকে হিপনোটাইজ করে ফেলেছে। আবদি যখন ত্রিশের পেছন পেছন যায়, সে দেখে ওই অদ্ভুত মেয়েটা একটা বড় পাথর দিয়ে ত্রিশের মাথায় আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলল। এই ভয়ানক দৃশ্য দেখে আবদি প্রাণ ভয়ে দৌড়ে গ্রামে গিয়ে লোকজনকে ডেকে আনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গ্রামের লোকজন নিয়ে আবদি যখন সেই জায়গায় ফিরে আসে, তখন সেখানে ত্রিশের কোনো বডি ছিল না, তবে মাটিতে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখা যায়। তখনই কিছু গ্রামবাসী নদীর কাছে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। সবাই যখন সেখানে ছুটে যায়, নদীর ধারের একটা পাথরের ওপর ত্রিশের পচে যাওয়া লাশ পড়ে থাকতে দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। পরদিন সকালে ত্রিশের বাবার ধারণা হয় যে আবদি ওই রহস্যময় মেয়েটার গল্প বানিয়ে বলছে। আসলে আবদি নিজেই ত্রিশকে খুন করেছে, কারণ শেষ মুহূর্তে আবদি তার সাথে ছিল। রাগে অন্ধ হয়ে তিনি আবদিকে শাস্তি দিতে চান, কিন্তু তখনই আবদির বাবা গ্রামবাসীদের সামনে এসে তাকে বাঁচান। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সেখানে এসে হাজির হন মিস্টার শব্দ। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন ত্রিশকে আসলে কোনো মানুষ মারেনি, তাকে মেরেছে সুমালা। আর এর মানে হলো সুমালা এখনো এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছে। মিস্টার শব্দর মুখে এই নামটা শুনে পুরো গ্রামবাসী একদম স্তব্ধ হয়ে যায়। এরপর মিস্টার শব্দ গ্রামবাসীদের সুমালার আসল ইতিহাস বলা শুরু করেন। ঘটনাটি তখনকার সময় থেকে ঠিক ২৯ বছর আগের, অর্থাৎ ১৯৪৭ সালের। সে সময় সেমারাং গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সোজিম্যান। সোজিম্যানের স্ত্রীর নাম ছিল লাস্ত্রী। তাদের বিয়ের পর দীর্ঘ ১১ বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। এই কারণে সোজিম্যানের চাচা চাইতেন সোজিম্যান যেন তার জমিগুলো ফ্যাক্টরি বানানোর জন্য বিক্রি করে দেয়, যাতে তাদের ভালো লাভ হয়। চাচা নিজের জমি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু সোজিম্যান রাজি হয়নি, কারণ এই জমি ছিল তাদের বংশের শেষ নিশানি। তখন তার চাচা তাকে হুমকি দিয়ে বলেন এই জমি হাংসাংকারা পরিবারের, আর সেখানে তাদের
তাদেরও সমান অধিকার আছে। যেহেতু সজিমানের কোনো সন্তান নেই, তাই খুব শীঘ্রই তারা আইনিভাবে এই জমি নিজেদের দখলে নিয়ে নেবেন। চাচা চলে যাওয়ার পর সজিমানের মাথা গরম হয়ে যায়। সে ঘরে গিয়ে একা পেয়ে স্ত্রী লাস্ত্রীকে পরিষ্কার জানিয়ে দেয় যদি আগামী 1 বছরের মধ্যে লাস্ত্রী তাকে কোনো সন্তান দিতে না পারে তবে সে দ্বিতীয় বিয়ে করবে। স্বামীর এই কথা শুনে লাস্ত্রী একদমই ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে ঘরের বাইরে চলে যায়। তাদের বাড়ির বাইরের একটা শেডের নিচে দুজন কামার কথা বলছিল। তাদের কথাবার্তা থেকেই লাস্ত্রী প্রথম জানতে পারে গ্র্যান্ডমা তুকিনার কথা। লোকমুখে প্রচলিত ছিল তুকিনা যে কোনো বন্ধা নারীকে গর্ভবতী করে দিতে পারেন, তবে তার জাদুটোনার নিয়মগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। নিজের সংসার বাঁচাতে লাস্ত্রী এখন যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল, তাই সে তুকিনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘরের বিশ্বস্ত কাজের লোক অ্যান্ড সামকে সাথে নিয়ে সে তুকিনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তুকিনার বাড়ি যেতে হলে একটা নদী পার হতে হতো। কিয়ান্ত নামের এক মাঝি লাস্ত্রী আর আন্ট সামকে নদী পার করে তুকিনার বাড়ির সামনে নামিয়ে দেয়। তুকিনার ঘরের ভিতরে লাস্ত্রী একাই প্রবেশ করে। তুকিনা তাকে শুরুতেই পরিষ্কারভাবে সতর্ক করে দেয়, আমার শক্তি কোনো স্বাভাবিক নয়। আমি কালো জাদু ব্যবহার করি, যা আমি সরাসরি শয়তানের কাছ থেকে পেয়েছি। তুকিনা লাস্ত্রীকে গর্ভবতী করার উপায় তো বলে দেয়, কিন্তু এর বদলে লাস্ত্রীকে শয়তানের সাথে একটা ভয়ানক চুক্তিতে আবদ্ধ হতে হবে। চুক্তিটা ছিল এই রকম, লাস্ত্রীর গর্ভে যমজ কন্যা সন্তান আসবে। এর মধ্যে একটি হবে মানুষের সন্তান, যে দেখতে হবে অত্যন্ত সুন্দর ও দয়ালু, কিন্তু দ্বিতীয় সন্তানটি হবে খোদ শয়তানের, যে দেখতে হবে কুৎসিত এবং অত্যন্ত বিপজ্জনক। শয়তানের শর্ত ছিল লাস্ত্রীকে সেই দুটি বাচ্চাকে 10 বছর বয়স পর্যন্ত অত্যন্ত আদর আর যত্নে আগলে রেখে বড় করতে হবে। 10 বছর পূর্ণ হতেই শয়তান তার নিজের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাবে, আর লাস্ত্রী তার নিজের মানুষের মেয়েকে নিয়ে সুখে সংসার করতে পারবে। আর তুকিনা লাস্ত্রীকে শেষ একটি কড়া হুঁশিয়ারি দেয়, ভুল করেও যদি লাস্ত্রী শয়তানের সেই কুৎসিত বাচ্চাটার কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে সজিমানের পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। তাদের সংসারে আজ যেমন কোনো সন্তান নেই, তেমনি সেদিন আর কিছুই অবশিষ্ট থাকবে না। লাস্ত্রী মনে মনে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সংসার বাঁচানোর জন্য তার কাছে আর কোনো উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে সে শয়তানের সেই চুক্তিতে রাজি হয়ে যায়। সম্মতি পাওয়ার পর তুকিনা একটি রিচুয়াল শুরু করে। সে একটি পাত্রে কারো রক্ত এবং কিছু অদ্ভুত জিনিস মিশিয়ে লাস্ত্রীকে খাইয়ে দেয় এবং সাথে সাথে কিছু কালো জাদুর মন্ত্র জপ করতে থাকে। মন্ত্র পড়ার সাথে সাথেই আচমকা লাস্ত্রীর পুরো শরীর শক্ত হয়ে অবসতে শুরু করে এবং মাত্র কয়েক মুহূর্তের জন্য তার পেটটি অলৌকিকভাবে ফুলে ওঠে। এর মাধ্যমে তুকিনার তান্ত্রিক রিচুয়াল সম্পূর্ণ হয় এবং সে লাস্ত্রীকে বলে ঠিক 2 মাস পর সে গর্ভবতী হয়ে যাবে। লাস্ত্রী অত্যন্ত খুশি মনে বাড়ি ফিরে আসে। এরপর আসে সেই ডেলিভারির দিন। লাস্ত্রী যখন প্রসব বেদনায় ছটফট করছিল, সে ঘরের সোফার ওপর খোদ শয়তানকে বসে থাকতে দেখে। প্রথম যে বাচ্চাটি জন্ম নেয় সে ছিল একদম শান্ত, কোনো নড়াচড়া করছিল না। আন্ট স্যাম ভাবেন বাচ্চাটা হয়তো মৃত, কিন্তু লাস্ত্রীকে আরো পুশ করতে বলায় কিছুক্ষণ পর দ্বিতীয় বাচ্চাটার জন্ম হয়। আর এই দ্বিতীয় বাচ্চাটাকে দেখেই আন্ট স্যাম আর সজিম্যান আতঙ্কে শিউরে ওঠে। বাচ্চাটি ছিল মারাত্মক বিকৃত এবং ভয়ানক দেখতে। সজিম্যান রাগে আর ক্ষোভে অন্ধ হয়ে ঘর থেকে একটা বড় খঞ্জর এনে সেই বিকৃত বাচ্চাটাকে লাস্ত্রীর চোখের সামনেই নির্মমভাবে কেটে মেরে ফেলে। লাস্ত্রী তাকে থামানোর চেষ্টা করছিল, কারণ সে চুক্তির কথা জানতো, কিন্তু সজিম্যান শয়তানের চুক্তির কথা কিছুই জানতো না। আর ঠিক তখনই অলৌকিকভাবে প্রথম বাচ্চাটি, যেটিকে মৃত ভাবা হয়েছিল, সে হঠাৎ জোরে কেঁদে ওঠে। সজিম্যান খুশি হয়ে তার নাম রাখে কুমালা। ঘটনা এবার 3 বছর এগিয়ে 1950 সালে চলে আসে। কুমালা একটু বড় হলেও দেখা যায় সে বাদিকের হাত পা ঠিক মতো কাজ করতে পারে না, অর্থাৎ সে কিছুটা প্রতিবন্ধী। 3 বছর বয়স হলেও সে ঠিকঠাক কথা বলতে পারে না। সজিম্যান কুমালাকে একদমই সহ্য করতে পারত না। সে কুমালাকে পাগল ভেবে পশুর মতো টেনে হিচড়ে ঘরের বাইরের ওই নোংরা শেডে নিয়ে গিয়ে চেইন দিয়ে বেঁধে রেখে দেয়। সাল 1955। কুমালা এখন 8 বছর বয়সের এক শিশু, কিন্তু তার ওপর অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। একদিন কুমালা কোনো মতে সেই শেড থেকে পালিয়ে গ্রামের বাজারে যায়। সেখানকার কিছু দুষ্টু বাচ্চা তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চরম ঠাট্টা আর তামাশা করে এবং তাকে অনেক মারধর করে। সজিম্যান আর লাস্ত্রী দূর থেকে সব দেখলেও কুমালাকে বাঁচাতে এগিয়ে আসে না। উল্টো সজিম্যান রেগে গিয়ে কুমালাকে আবার সেই শেডে ধরে আনে এবং চাবুক দিয়ে
পশুর মতো পেটাতে শুরু করে। আন্ট স্যাম এবং লাস্ট্রি অনেক কাকতি মিনতি করলেও সোজিম্যান কারো কথা শোনে না। পরে আন্ট স্যাম কুমালাকে শান্ত করার জন্য নিজের হাতে তৈরি করা কাপড়ের পুতুল উপহার দেয়, কারণ সেদিন ছিল কুমালার 8ম জন্মদিন। ঠিক সেই রাতেই কুমালা যখন পুতুলটা নিয়ে ঘুমাচ্ছিল, আলমারির ভেতর থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে। আলমারি থেকে বেরিয়ে আসে আর কেউ নয়, তার যমজ বোন সুমার সেই মৃত আত্মা। সুমা কুমালাকে বলে, আমি তোরই যমজ বোন, কিন্তু আমি দেখতে সুন্দর ছিলাম না বলে আমাদের বাবা আমাকে জন্মের পরপরই মেরে ফেলেছিল। কুমালা প্রথমে ভয় পেলেও সুমা তাকে জড়িয়ে ধরে শান্ত করে এবং কথা দেয় যে সে কুমালাকে সব অত্যাচার থেকে বাঁচাবে। কিন্তু তখনই সুমার আত্মাকে এক কুৎসিত ও ভয়ানক হাসি দিতে দেখা যায়। পরদিন রাতে সোজিম্যান যখন কাজ করছিল, কুমালা তখন শান্ত মনে পিয়ানো বাজাচ্ছিল। সোজিম্যান পিয়ানোর আওয়াজে বিরক্ত হয়ে কুমালাকে একটা জোরালো থাপ্পড় মারে। লাস্ট্রি দেখেও স্বামীকে কিছু বলে না। বাবার এই অত্যাচার দেখে অলৌকিকভাবে কুমালার অবশ শরীর একদম সোজা হয়ে যায়। সে হেঁটে সোজিম্যানের ঘরে যায় এবং টেবিল থেকে একটা ধারালো কলম তুলে সোজিম্যানের হাতে গেঁথে দেয়। সোজিম্যান এতে মারাত্মক রেগে যায় এবং কুমালাকে শাস্তি দিতে ফসলের ক্ষেতের মাঝখানে কাঠের সাথে ঝুলিয়ে কড়া রোদে রেখে দেয়। কিন্তু সুমার প্রতিশোধের আগুন তখন আরো তীব্র হয়ে উঠেছে। ডাইনিং টেবিলে খাওয়ার সময় কুমালা সবার সামনে টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে হিসু করে দেয় এবং ভয়ানকভাবে হাসতে থাকে। সোজিম্যানের লোক সুকির যখন তাকে বাঁধতে যায়, কুমালা তার ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই লাস্ট্রি ঘরের আয়নায় কুমালার জায়গায় সুমার সেই ভয়ানক আত্মাকে স্পষ্টভাবে দেখতে পায়। ভয়ে লাস্ট্রির কলিজা কেঁপে ওঠে। সে বাইরে গিয়ে দেখে কুমালা কাঁচা মুরগি কামড়ে কামড়ে খাচ্ছে। লাস্ট্রি এবার বুঝতে পারে শয়তানের চুক্তি ভাঙার শাস্তি শুরু হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে গ্র্যান্ডমা তুকিনার খোঁজে রওনা দেয়, কিন্তু তুকিনার মাঝির কাছে গিয়ে সে জানতে পারে তুকিনা তো গত মাসেই মারা গেছে। লাস্ট্রি পুরোপুরি নিরুপায় হয়ে আন্ট স্যামের কাছে শয়তানের সাথে করা সেই চুক্তির কথা সব স্বীকার করে। ঘটনা এবার চলে আসে 1956 সালে। কুমালা এখন 9 বছরের এক মেয়ে, কিন্তু জমিদার সোজিম্যান তাকে এখনো শেডের ভিতর চেইন দিয়ে তালা মেরে আটকে রাখে। আন্ট স্যাম সোজিম্যানকে অনেক বারণ করলেও সোজিম্যান শুনত না, কারণ তার মতে কুমালা দিন দিন বন্য আর পাগল হয়ে যাচ্ছে। পরদিন সকালে কুমালা যখন তার ঘরে বসেছিল, নিচে গ্রামের সেই দুষ্ট বাচ্চারা আসে। তারা কুমালাকে খেলার বাহানায় নিচে ডাকে এবং জোনো নামের একটা ছেলে তাকে ল্যাংড়া বলে খেপাতে শুরু করে। তারা কুমালাকে আবারও অনেক মারধর করে এবং তার মুখে কাদা লেপে দেয়। আন্ট স্যাম এসে বাচ্চাদের তাড়িয়ে দিলেও যাওয়ার সময় জোনো একটা বল দিয়ে কুমালার মাথায় জোরে আঘাত করে যায়। কুমালা যখন কাঁদছিল, সে খেয়াল করে তার বাবা মা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না। এই ঘটনার পর নিজের মা বাবার উপরই কুমালার চরম ঘৃণা জন্মে যায়। রাত হতেই কুমালাকে আবার সেই শেডে বেঁধে রাখা হয়। রাতের বেলা খাবার খাওয়ার সময় লাস্ট্রির মনে হয় শেডের ওদিকে কিছু একটা ঝামেলা হচ্ছে, কিন্তু সোজিম্যান পাত্তা দেয় না। কিন্তু আসলে ততক্ষণে কুমালা নিজেকে চেইন থেকে মুক্ত করে ফেলেছে এবং সোজিম্যানের একটা ধারালো খঞ্জর হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সেদিন রাতে সুপ্রি নামের একটা ছেলে যে কুমালাকে মেরেছিল, সে জমিদারের বাড়ির কাছের কুয়ো থেকে জল নিতে আসে। হঠাৎ ঝোপের আড়ালে সে কুমালা আর তার পেছনে সুমার ভয়ানক আত্মাকে দেখতে পায়। সুপ্রি ভয়ে পালানোর আগে কুমালা তাকে ধরে ফেলে এবং খঞ্জর দিয়ে তার পিঠ চিরে তাকে কুপিয়ে মেরেই ফেলে। এরপর কুমালা একে একে শুক্র, এরপর কারিও নামের বাকি দুটো ছেলেকেও অত্যন্ত বেরহমভাবে খুন করে। পরদিন সকালে পুরো গ্রামে হুলস্থুল পড়ে যায়, কারণ গ্রামের বাচ্চারা একে একে গায়েব হতে শুরু করেছে। আপাতত সন্ধ্যার পর কোনো বাচ্চাকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়। জোনো আর তার বাকি বন্ধুরা ভাবছিল শুক্র আর কারিও হয়তো প্র্যাঙ্ক করছে, তাই তারা 3 দিন ধরে বল নিয়ে গায়েব। তারা যখন একটা ঘরে একা বসেছিল, কুমালা সেখানে এসে একটা বল দরজার কাছে ফেলে দিয়ে যায়। জোনোরা বাইরে এসে কুমালাকে আবার মারতে চাইলে একটা ছেলে কুমালার হাতের সেই রক্তাক্ত খঞ্জরটা দেখতে পায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কুমালা রাগে ফেটে পড়ে এবং চোখের পলকে জোনোসহ ওখানকার সব বাচ্চাদের খুবই বেরহমভাবে খুন করে ফেলে। পরদিন সকালে গ্রামবাসীরা যখন তাদেরকে খুঁজতে বের হয়, বন
বনের পাতার আড়ালে শুক্র আর কারিওর লাশ তারা পায়, আর তার পাশেই পড়েছিল আন্ট স্যামের দেওয়া কুমালার সেই কাপড়ের পুতুলটা। ওদিকে আন্ট স্যাম কুয়ো থেকে জল তুলতে গিয়ে কুয়োর ভেতরে সুপ্রির পচা লাশ দেখতে পায়। সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখা যায় ফসলের ক্ষেতে। সেখানে একটা কাঠের ডাঙার মধ্যে 4টা বাচ্চার কাটা মাথা মতির মালার মতো একটার ওপর একটা গেঁথে রাখা হয়েছিল। এই ভয়ানক দৃশ্য দেখে গ্রামবাসীরা সোজা সজিম্যানের বাড়িতে চলে যায়, কিন্তু সজিম্যান ধনী লোক হওয়ায় তাদের কাছে উল্টো প্রমাণ চায় এবং তারা নিরুপায় হয়ে ফিরে আসে। গ্রামবাসীরা চলে যাওয়ার পর সজিম্যান লাশটিকে নিয়ে শেডের ভিতর চেক করতে গিয়ে দেখে শেডের দেয়ালের এক কোণে একটা মস্ত বড় গর্ত, যা বস্তা দিয়ে ঢাকা ছিল। সজিম্যান বুঝতে পারে কুমালা রাতে এই গর্ত দিয়েই বাইরে যেত এবং গ্রামের সব বাচ্চাকে সেই খুন করেছে। তখনই লাশটি কেঁদে ফেলে এবং সজিম্যানকে আসল সত্যটা বলে, এসব কুমালা করছে না, এসব করছে সুমার আত্মা। সজিম্যানের চোখের সামনে তখন ভেসে ওঠে সেই দৃশ্য, কিভাবে সে জন্মের পরপরই সুমাকে খঞ্জর দিয়ে কেটে মেরে ফেলেছিল। সজিম্যান কুমালার ঘরে গিয়ে জিজ্ঞেস করলে কুমালা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বাবা, সুমার আত্মা আমাকে বশ করে এসব করাচ্ছে। ও বলেছে যারা যারা ওকে আর আমাকে কষ্ট দিয়েছে ও তাদের কাউকেই জ্যান্ত ছাড়বে না। সজিম্যান এবার ভয় পেয়ে যায়। সে সুকিরকে বলে কুমালাকে আরো শক্ত করে বেঁধে রাখতে এবং নিচে ছুটে যায় কুসন নামের এক ওঝা বা তান্ত্রিকের কাছে। তান্ত্রিক কুসন তার জাদুটোনার মাধ্যমে জানতে পারে লাশটি সন্তানের জন্য শয়তানের সাথে চুক্তি করেছিল এবং সজিম্যান শয়তানের বাচ্চার প্রাণ নেয়ায় শয়তান চরম ক্ষিপ্ত হয়ে আছে। কুসন সজিম্যানকে একটা মন্ত্রপুত খঞ্জর দিয়ে বলে, আজ রাত 12টা বাজলেই সুমা চিরকালের জন্য কুমালার শরীর দখল করে নেবে। তুমি এই খঞ্জর দিয়ে কুমালাকে দুর্বল করে আমার কাছে নিয়ে এসো, কিন্তু যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তবে এই খঞ্জরটা সরাসরি কুমালার বুকে গেঁথে দিয়ে তাকে মেরেই ফেলো, কারণ শয়তানের বাচ্চাকে জীবন্ত রাখা যাবে না, দুজনকে একসাথে শেষ করতে হবে। এদিকে রাতে কুমালা যখন শেডে কাঁদছিল, আন্ট স্যাম তার কাছে আসেন। সেদিন ছিল কুমালার 9ম জন্মদিন। কুমালা আন্ট স্যামকে কেঁদে বলে, আন্ট স্যাম, তুমি তোমার ছেলে শব্দকে নিয়ে এখন এই বাড়ি ছেড়ে চলে যাও। সুমা আমাকে বলেছে রাত 12টা বাজলেই ও আমাকে পুরো কবজা করে নেবে আর ওর মৃত্যুর বদলা নেবে। আমি চাই না আমি তোমার কোনো ক্ষতি করে ফেলি। আন্ট স্যাম কুমালার জেদের কাছে হার মেনে তখনই তার ছেলে শব্দকে নিয়ে জমিদার বাড়ি ছেড়ে চলে যান। রাত গভীর হতেই সুমা পুরোপুরি কুমালার শরীর কবজা করে চেইন ছিঁড়ে বেরিয়ে আসে। বাড়ির কর্মচারী সুকির যখন বাইরে আসে, কুমালা কান্নার নাটক করে তাকে ধোকা দেয় এবং খঞ্জর ছুঁড়ে সুকিরের বুক আর গলা কেটে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর কুমালা বাড়ির ভেতর ঢোকে। ঘরের ভেতর পিয়ানোর আওয়াজ শুনে লাস্ত্রী যখন পিয়ানো রুমে যায়, কুমালা তাকে দেখে বিভৎস হাসি দেয়। লাস্ত্রী আয়নাতে সুমার আত্মাকে দেখে দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু কুমালার শরীরে তখন শয়তানের শক্তি। সে লাথি মেরে দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকে। লাস্ত্রী সুমার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে সে নিরুপায় ছিল, কিন্তু সুমা বলে তুমি নিজে বাঁচার জন্য চুপচাপ সব অত্যাচার সহ্য করেছ, তুমি কোনো মা নও। এই বলে সে লাস্ত্রীর পায়ে খঞ্জর গেঁথে দেয়। মৃত্যুর আগে লাস্ত্রী সুমার কাছে শেষ ভিক্ষা চায়, যেন একবার তাকে কুমালার সাথে কথা বলতে দেওয়া হয়। সুমা কুমালার ওপর থেকে কন্ট্রোল ছেড়ে দিলে কুমালা লাস্ত্রীকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয়, কিন্তু সুমা আবারও কুমালার বডির কন্ট্রোল নিয়ে লাস্ত্রীর 2 হাত কেটে বুকে খঞ্জর গেঁথে লাস্ত্রীকে জ্যান্ত কেটে মেরে ফেলে। সজিম্যান যখন বাড়ি ফেরে, সে নিচে সুকিরের ওপরে লাস্ত্রীর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখে পুরো ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার নিজের ভুলের জন্যই আজ তার পুরো সংসার ধ্বংস হয়ে গেল। সে ঘরে গিয়ে দেখে কুমালা একটা রকিং চেয়ারে বসে আছে আর সুমার আত্মা তাকে দোলাচ্ছে। কুমালা সজিম্যানের উপর হামলা করে তাকে মারাত্মকভাবে জখম করে দেয়। সজিম্যান কোনো মতে প্রাণ বাঁচিয়ে গ্রামে গিয়ে আপৎকালীন নগারা বাজিয়ে গ্রামবাসীদের জড়ো করে এবং সুকিরার লাস্ত্রীর লাশের কথা বলে। গ্রামবাসী লাশ দেখে ক্ষিপ্ত হয়ে কুমালাকে জানোয়ারের মতো খুঁজতে বের হয়। সজিম্যান গ্রামবাসীদের আটকানোর চেষ্টা করে বলে, ওকে মেরো না, ওটা কুমালা নয়, ওটা শয়তান। কিন্তু কেউ তার কথা শোনে না। সজিম্যান তখন ওঝা কুসনের দেওয়া সেই মন্ত্রপুত খঞ্জর আর একটা বস্তা নিয়ে নিজেই ফসলের ক্ষেতে কুমালাকে খুঁজতে বের হয়। ক্ষেতের মাঝে কুমালা সজিম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে। সজিম্যান একটা বড় পাথর দিয়ে কুমালার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। এরপর সে খঞ্জরটা কুমালার বুকে গেঁথে দিতে চেয়েও নিজের মেয়ের মায়ায় আর মারতে পারে না। সে কুমালার বডি একটা বস্তায় ভরে পাশে বসে কাঁদতে থাকে।
বস্তার ভেতর তখন সুমার আত্মা জেগে ওঠে এবং সজিম্যানকে তিরস্কার করে এবং হঠাৎ বস্তা থেকে গায়েব হয়ে সজিম্যানের উপর আবারও আক্রমণ করে। এবার সজিম্যান সাহস করে উঝাড় দেওয়া সেই মন্ত্রপুত খঞ্জরটা সরাসরি কুমালার বুকের বাদিকের হার্টে গেঁথে দেয়। কিন্তু তখনই সুমা এক পিশাচের মতো হেসে ওঠে এবং বলে, তুমি ভুল জায়গায় আঘাত করেছো বাবা। সুমা যখন থেকে কুমালার বডিতে এসেছে, কুমালার বডির ভেতরের সব অর্গান চেঞ্জ হয়ে গেছে। তার হার্ট এখন বাদিকের বদলে ডান দিকে শিফট হয়ে গেছে। তুমি আমাকে ট্রিক করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে ট্রিক করে দিলাম। এই বলে সুমা সেই খঞ্জর দিয়ে সজিম্যানের পেট চিরে তার ভুঁড়ি বাইরে বের করে আনে এবং দুটো ধারালো কাঠের টুকরো সজিম্যানের দুই চোখের ভেতর গেথে ওখানেই তাকে ছটফটিয়ে মেরে ফেলে। পরদিন সকালে গ্রামবাসীরা সজিম্যানের লাশ ঠিক সেই ফসলের ক্ষেতের কাঠের ক্রসের সাথে জ্বলন্ত অবস্থায় পায়, যেভাবে সজিম্যান কুমালাকে শাস্তি দিত। ওদিকে কুমালা ওঝা কুসনকেও তার নিজের খঞ্জর দিয়ে নির্মমভাবে হত্যা করে নিজের প্রতিশোধের সার্কেল পূরণ করে। দৃশ্য আবারও ফিরে আসে 1976 সালের, অর্থাৎ বর্তমান সময়ে। মিস্টার শব্দ গ্রামবাসীদের বলে, তখন থেকেই বিশ্বাস করা হয় সুমালা সেই শয়তানের আত্মা আজও এই গ্রামের খেতে খামারে ঘুরে বেড়ায়, আর সেই কারণে বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে বের হতে বারণ করা হয়। এই ইতিহাস জানার পর সব গ্রামবাসীরা সুমালার রাগ শান্ত করার জন্য তাদের বাড়ির বাইরে বলি বা উৎসর্গ করে রেখে দেয়। কিন্তু ত্রিশের বাবা আব্দির ওপর রাগে অন্ধ হয়ে সুমালাকে বিশ্বাস করেনি এবং কোনো উৎসর্গ রাখেনি। মাঝরাতে সে যখন বাড়ির বাইরে আসে, সে দেখতে পায় কুমালা খোদ এক জ্যান্ত মানুষের বডি কামড়ে কামড়ে কাঁচা মাংস খাচ্ছে। দৃশ্যের শেষে একটি নোট দেখানো হয়, যেটিতে লেখা ছিল, এটি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার সেমারাং গ্রামের একটি সত্য লোককথার উপর ভিত্তি করে তৈরি, যেখানে আজও অন্ধকার নামলে বাচ্চাদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না। আর এভাবেই শেষ হয় রক্তহীন করা ইন্দোনেশিয়ান হরর মুভি সুমালা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এরকম আরো ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।